ভাবে লাইফটাকে দেখতে চাই আমি, যেরকম যাদের ব্লগ দেখে আমি লাইফ মানে সংসার করতে শিখেছি, যাদের ব্লগ দেখে আমি সংসার কাকে বলে, সংসারকে ভালোবাসতে শিখেছি, আমি আমার লাইফটাকে সেই জায়গাতেই রাখি। তারা আমাকে শিখিয়েছিল যে অ্যাকচুয়ালি সংসারটা কত সুন্দর, কত। আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। ঠিক এইরকমই একটা রুটিন ব্লগ, যেটা আমার প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা নিয়েছিল, সেই রকমই একটা ব্লগ আজকেও শুরু করলাম সকাল সকাল। যেই ভিডিওটা আমার প্রথম ভাইরাল হয়েছিল, অর্থাৎ ভোরবেলা উঠে আমি কিভাবে কাজ করতাম তার একটা রুটিন করে নিতাম, সেই কথাটা ছিল হচ্ছে আয়ুষ্মান যখন একদম ছোট ছিল তার জন্য, এবং কিভাবে আমি এখনও পর্যন্ত কাজ করি বা কিভাবে রুটিন তৈরি করি। যখন আয়ুষ্মান আরও একটু ছোট ছিল, লকডাউন ছিল, সেই সমস্ত রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করতাম, তোমরা তখন প্রচুর ভালোবাসা দিতে। আসলে তখন না ইউটিউবে যে ডেইলি ব্লগগুলো ছিল সেগুলো একদম না খাঁটি ছিল। এরপরে এত মানুষ এত ধরনের ব্লগ নিয়ে আসতে শুরু করেছে, মানুষ এত বিভ্রান্ত হয়ে গেছে কিছু কিছু মানে ভাইরাল যারা একদম নামি দামি ব্লগারদের ভিডিও দেখে, যে আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যে মানুষ এখন আর ধরতে পারে না। সেই জন্য ডেইলি ব্লগের ওপর থেকে মানুষের একটা ইন্টারেস্ট চলে গেছে, আর সেটা শুধু আমাদের বাংলা ব্লগে নয়, কেন জানি না মনে হয় হিন্দি ব্লগেও তাই। আমি যাদের ভিডিও দেখতাম একটা সময়, তাদের হয়তো তখনই 1 লাখ সাবস্ক্রাইবার, ভিউজ হতো 50,000, 60,000, 70,000, কখনো কখনো লাখেরও বেশি, কিন্তু এখন তাদেরও ভিউজ একেবারেই তলানিতে। যাই হোক, আমি ঠিক সেই রকমই আজকের দিনটা মানে ভিডিও তৈরি করতে করতেই হয়ে গেছে। অ্যাকচুয়ালি গতকাল মানে বুধবার মা চলে গেছিলো, মানে মা সকাল থেকে যাবে জানি, মন খারাপ থাকে, দেখবে যেদিন আসে সেদিন মা যখন আসবে আর কি জানি কি আনন্দ হয়, কিন্তু আবার যখন যাবে দিনগুলো যেন কিভাবে কেটে যায়। তো সেই জন্য মনটা সকাল থেকে খারাপ ছিল, সে অর্থে কোনো ভিডিও আমি করিনি। এখানে আরও একটা কথা বলি, আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা কিন্তু বৃহস্পতিবারেরই ভিডিও ছিল, আর আমি বৃহস্পতিবার দিন শ্যুট করে ওই দিনই সন্ধেবেলা, তখন আমি সন্ধেবেলা ব্লগ পোস্ট করতাম, সেই দিনই রাত্রিবেলা দিয়েছিলাম, তার বেশ কয়েকদিন বাদে আমার ওই ভিডিওটা ভাইরাল হয়। ঠিক যেন ওই রকমই একটা দিন মনে হলো আজকে। আমার সত্যি বলতে ভিডিওটা দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি মনে হলো যে প্রথম যে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও কিন্তু একটা বৃহস্পতিবারে শ্যুট করে এবং সেই দিনেই আপলোড করা ভিডিও ছিল। তো যাই হোক, চলো কাজে কর্মে এবার লেগে পড়ি। ওই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করব, অনেক দিন ধরেই ভাবছিলাম, করা হয়ে উঠছিল না। মাথা ঠিকভাবে ফাঁকা না থাকলে, মানে মাথা শান্ত না থাকলে কোনো কাজ বা বিশেষ করে অর্গানাইজ করা, ঘরদোর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা সব কিছু হয়ে ওঠে না, তাই জন্য মাথাটা শান্ত থাকা খুব দরকার ছিল। আর ওই ঘরের বিছানার চাদর পাল্টে বালিশের কভার একদম ম্যাচিং করে পরিয়ে দিয়ে চলে এসেছি এই ঘরে। এই যে পিঙ্ক কালারের বিছানার চাদরটা যেটা ঝাড়লাম, ওটাতে রাত্রিবেলা আমরা ঘুমোই। আর গতকাল মা যে গেছিলো তার সাথে সাথে আয়ুষ্মানও গেছে, তাই তোমরা সকালবেলা ওকে দেখতে পাচ্ছ না। আমি কিন্তু ঘুম থেকে উঠে বাসি নাইটি চেঞ্জ করে তারপরে ঘর গৃহস্থলীর কাজেতে হাত দিই, সেটা কিচেনে যাওয়া থেকে শুরু করে হোক বা ঘরের অন্যান্য কাজে হাত দেওয়া থেকে শুরু করে হোক, এটা একটা অভ্যাস হয়ে গেছে। খুব যে এর মধ্যে কোনো সংস্কার কুসংস্কার আছে তা আমি মানি না, ওই যে শাশুড়ি একবার বলে দিয়েছিলেন তারপর থেকেই নিয়ম চলছে। উঠেছো বাবাই? কবে উঠলো মা? ঘুমু হয়েছে রাতে? কেন হয়নি? গরম লাগছিল? ঠান্ডা লাগছে, তাহলে নর্মাল গেঞ্জি পরেই শোবে। কালকে বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। আয়ুষ্মানকে ফোন করলাম যে ও ঘুম থেকে উঠেছে কিনা, মুখ ধুয়েছে কিনা, যেরকম হয় আর কি। বাড়ি গেলে আমি সকাল সকাল ওকে ফোন করে দেখিয়ে উঠেছে কিনা। যদি দেখি হাতে সময় আছে তাহলে মাকে বলি থাক আর একটু ঘুমাক। আবার ওই বাড়ি গেলে না ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কারণ ওখানে ওর অবাধ বিচরণ, ওখানে ওকে কেউ বাধা দেওয়ার নেই, খেলতে যায় যখন তখন, মানে ওর ওখানে বিশাল স্বাধীনতা। তো সেই জন্য ওখানে ওর মতন করে আনন্দে থাকে। তো ভাবলাম যে ঘরটা, বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলি, কিন্তু আজকে ঝাড় দিতে অনেকটা টাইম লেগে গেছে, খুব নোংরা হচ্ছে জানো তো। আসলে সন্ধ্যের পর থেকে একটা বাতাস দেয়, দেখবে এই বসন্তকালের মানে অবধি গরম যতদিন না পড়ছে একটা সুন্দর হাওয়া সন্ধ্যে থেকে রাত পর্যন্ত দিতে থাকে। আর বেশ কিছু পাতা আমাদের এখানে যে গাছ আছে, মানে মাঠের ওপরে যে গাছ আছে সেখান থেকে এত পাতা উড়ে আসে, চারিদিকে ধুলো ময়লা এমনিই ছড়িয়ে যায়। তো রাতে আমি যতই ঘর ঝাড় দিয়ে শুই না কেন, ঠিক সকালবেলা দেখছি ইদানিং ভীষণ ধুলো ময়লা থাকছে।
তো যাই হোক, আমি কিন্তু দিনে প্রায় 3 থেকে 4 বার ঘর ঝাড় দিই, বুঝতে পারলে? তো ওই জন্য ঘর ঝাড় দিয়ে হয়তো তোমরা অনেকেই বলবে, মানে অনেকেই বলবে না, 2-1জন হয়তো বলতে পারে, তাদের মনে হয়তো হতে পারে যে তুমি নোংরা ঘেটে তারপর আবার ওই নাইটিতেই বাকি সমস্ত কাজ করছো। তাই আমি আগের থেকেই বলে দিয়েছি যে আমি প্রায় 3-4 বার ধরে ঘর দোর ঝাড় দিই, গোছাই, এটা ওটা হাত দিই। হ্যাঁ, এইটা করি যে হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার সেই সমস্ত কাজকর্মের দিকে লেগে পড়ি। তো এই যে আজকে না ময়লা আসেনি, তো সেই জন্য ময়লা মানে যে বাসি যে ধুলোটা বেরোলো সেটার ঘরে ঢোকাচ্ছি না, একটা প্লাস্টিকে করে এখানে রেখে দিচ্ছি। এটা আশিস যখন বাইরে বেরোবে ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো, তাহলে বাইরে ফেলে দেওয়া হবে। আর ঘরদোরগুলো বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে যখন চলে এসেছি, তারপরে আশিস বলল যে তুমি চাটা করে নাও, কারণ আমাকে বেরোতে হতে পারে। তো সেই জন্য আমি এখানে চা বানাতে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে আগারোর একটা সসপ্যান, এর মধ্যে কিন্তু আমি আজকাল চা বানাচ্ছি প্রায় অনেক দিন হলো। এত ভালো না, এত সুন্দর আর এত মানে ইউজফুল জিনিসটা। শুধুমাত্র চা নয়, এর মধ্যে আমি দুধও গরম করি, ডিম সেদ্ধ করি, আর তার সাথে সাথে একটা সুন্দর ছোট্ট কাচের লিড দেওয়া আছে, তো তুমি কিছু খাবারের মধ্যে বানিয়ে ঢেকেও রেখে দিতে পারো, পাস্তা করতে পারো অল্প একটু টিফিনের জন্য। আপাতত চলো আমি চাটা বসিয়ে দিই, সকালে চা না খেলে আর দিন শুরু হচ্ছে না। দুধ চা দিয়েই দিনটা শুরু করি। ভাবলাম যে মানে ঘরদোরগুলো মুছে তারপরে চা খাবো। বলো চাটা করো, কারণ এক্ষুনি ফোন এলে আবার বেরিয়ে যেতে পারে, তারপর চা না খেয়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে চাটা করে নিই। কারণ আমরা ট্রাইপড নিয়ে কাজ করতে না ছোট জায়গায় খুব অসুবিধা হয়। অনেকে তো আবার লাইট লাগিয়ে কাজ করে, বাপরে। আসলে তারা রান্নার যারা করে তাদের তো একটা জায়গায় রেখে কাজ হয়ে যায়, তো তাদের পক্ষে লাইট লাগিয়ে কাজ করাটা সুবিধা, মানে ভালো। আমরাও পারি, কিন্তু আরেকটু স্পেস হয়ে গেলে তখন একটু লাইট লাগিয়ে কাজ করলাম, বা রিলসগুলো যখন বানাই তখন একটু লাইট দিয়ে কাজ করলাম, ওটা অনেকটা বেশি প্রফেশনাল। লাইট নিয়ে নিয়ে কাজ করাটা পসিবল না। যাদের হাজবেন্ডরা খুব সাপোর্টিভ, যে এটা আমার ওয়াইফের একজনের দেখি মেয়েটাকে দেখতে খুব সুন্দর, খুবই সুন্দর, বাচ্চা মেয়ে হয়তো, কি সুন্দর হেসে কথা বলে। ওর হাজবেন্ড সারাটা ফোন ক্যামেরা নিয়ে ওর সাথে সাথে থাকে, কি জানি ওদের হয়তো ওটাই প্রফেশন, মানে ইউটিউব শুধু না, রিলসও বানায়, ফেসবুকেও দেখি ওকে। মেয়েটা সারাক্ষণ সেজে গুজে আছে, কি নামটাও আমি দেখিনি, মানে ভালো লাগে কিন্তু মেয়েটাকে দেখি। কিছুই মানে সেরকম আমাদের মতন ডেলি একটা সাজিয়ে গুছিয়ে ব্লগ শুট নয়, অত খাটনি নেই। ওই ফল কেটে আনছে, কি গো এখন ফল খাবে? হ্যাঁ এই একটু ফল খাবো। তারপরে হচ্ছে কি গো আজকে হোলি খেলবে? হ্যাঁ এই একটু হোলি খেলবো, তাই এগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, এরকম, এত খাটনি নেই। তো সেই জন্যই সেজে গুজে থাকতে পারে। সারাক্ষণ ওদের মানে ইয়ে আর কি বলে লাইটের প্রয়োজন হবেই। আমি মানে বিশ্বাস করো, আমি গোল্ডেন টাইমে ইউটিউব স্টার্ট করেছি, ওইটা যেমন আমাদের 90s এর যারা আমাদের জন্ম, এখন আবার 90s কিড বলতে পারবো না, আরে বাবা 90-তে জন্ম ছিলাম তখন তো কিডই ছিলাম, 90 কিড না বলার কি আছে, যখন 90-তে জন্মেছি তখন তো মানে কিড ছিলাম আমরা, তাই না? তো 90s কিড না বলার কি আছে, মনটা সবসময় যদিও বাচ্চা বাচ্চাই থাকবে আমাদের। আর আমরা ছিলাম হচ্ছে, আমাদের টাইমটা ছিল একটা গোল্ডেন পিরিয়ড, তখন যেরকম পবিত্র প্রেম ভালোবাসা ছিল, সেই রকম গান ছিল, সেরকম গানের লিরিক্স ছিল। তো সেরকমই আমি যখন ইউটিউবে এসেছি তখন হচ্ছে একদম গোল্ডেন পিরিয়ড ছিল ইউটিউবে। তখন মানে ডেলি ব্লগিংকে যে প্রেজেন্ট করব ওইটুকু জায়গার মধ্যে অত সুন্দর, এত সুন্দর তখন পরিবেশটাই ছিল না। আর আমিও যাদের যাদের ব্লগ দেখতাম, হিন্দি ব্লগ যখন দেখতাম, তখন বাংলায় এত আমার মতন আমি যেরকম ভিডিও স্টার্ট করি ঘর সংসার নিয়ে, সেরকম ভিডিও মানে সচরাচর কেউ স্টার্ট করেনি। মানে মানুষের কথাবার্তা দিয়ে, যেমন এখনো বলে, যার ব্লগ বাংলায় আমি দেখতাম, আর নাম নিচ্ছি না, এখন দেখি না তাকে, সে মানে খুব সাংসারিক জিনিসপত্র নিয়ে, যে ঘর পরিষ্কার হ্যানত্যান নিয়ে খুব একটা ব্লগ করতো না কোনোদিন। ওই গল্প মানে সাংসারিক ব্লগই, মানে গল্প টল্প কথাবার্তা নিয়ে হতো। তো আমি যেরকম ব্লগ, পুরো ফ্যামিলি ব্লগ, তারপরে ফ্যামিলি থেকে কি কি শেখা, বিভিন্ন রেসিপি ইনক্লুড করা, তারপরে এক একটা রুটিন, এগুলো ফার্স্ট বোধহয় আমি বাংলাতে নিয়ে এসেছি। আর ছিল হয়তো, আমি আমার চোখে পড়েনি, হয়তো ছিল মেবি, কিন্তু আমাদের টাইমটা মোট কথা একটা গোল্ডেন পিরিয়ড ছিল। আর না, আমার আগেও ছিল, ছিল কণিকার, কণিকার তো যদিও লাইফস্টাইলটা তখন একদমই অন্যরকম, কিন্তু খুবই ভালো লাগতো। ও খুব পরিশ্রমী মেয়ে ছিল, ও ওইগুলোকে ইনক্লুড করেছিল আমার আগে। যেটা ছিল ওদের, যেমন যেটা ছিল ওদের অনেক প্রবলেমস ছিল, যে প্রবলেমসটা থেকে ওরা
ওঠার একটা চেষ্টা করেছিল ইউটিউবটাকে ধরে, ও তারপরে মন্দিরা না। তো আমি যেই সময় আমি যেই সময় ভিডিও স্টার্ট করে দেবো না, মানে মজাই মজা। তখন খুব ভালো লাগতো সবকিছু নিয়ে, সাংসারিক কথোপকথন, তারপরে হাজবেন্ডের সঙ্গে খুনসুটি ভরা রিলেশন বা একটু একটু মনোমালিন্য, সবকিছু নিয়ে যখন প্রেজেন্ট করতাম, মানুষ ভীষণ এন্টারটেন হতো, এন্টারটেনমেন্ট খুঁজে পেত। এখন তো সবাই মানে এত টাইটেলের মধ্যে এত কিছু থাকে, এত মানুষ এখন কি বলবো দিতে শুরু করে, এখন আর সেই নিজেই ইন্টারেস্ট পাই না যে নিজে থেকে কিছু একটা করব, নিজে থেকে কিছু একটা দেবো, আমার ব্লগে ইনক্লুড করব, আমি আর সেই ইন্টারেস্টটাই পাই না। তো এই হচ্ছে ব্যাপার। তবুও আমি চেষ্টা চালিয়ে যাব সেই গোল্ডেন পিরিয়ডটাকে ইউটিউবে ধরে রাখার। দেখা যাক। ইউটিউব মানুষকে অনেক কিছু দিয়েছে, অনেককে কোটিপতি করে দিয়েছে, আবার অনেকের ইউটিউবের পয়সা হয়ে তারা নিজেদের ইয়েটাই ভুলে গেছে, মানে আমাদের অ্যাকচুয়াল কিরকম আমাদের শিক্ষা বা অ্যাকচুয়াল কি সেটা ইউটিউব করে যারা প্রচুর কোটি কোটি টাকা কামিয়ে, মানে কোটি না সরি লাখ লাখ টাকা কামিয়েছে, তারা আবার মানে পায়ের মাটিটা মানে মাটিতে যে পাটা দিতে হবে সেটা ভুলে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছিল, যদিও আবার পথে চলে এসেছে অনেকে। তো আমাদের আর আমরা অত, ভগবান আমাদের অত তুলেও না, যা থাকবে আমরা মিডল ক্লাস, মিডলে থাকো, এটাই হচ্ছে ব্যাপার। তবুও আমি চেষ্টা করব আমার যেভাবে লাইফটাকে দেখতে চাই, আমি যেরকম যাদের ব্লগ দেখে আমি লাইফ মানে সংসার করতে শিখেছি, যাদের ব্লগ দেখে আমি সংসার কাকে বলে, সংসারকে ভালোবাসতে শিখেছি, আমি আমার লাইফটাকে সেই জায়গাতেই রাখতে চাই। তারা আমাকে শিখিয়েছিল যে অ্যাকচুয়ালি সংসারটা কত সুন্দর, কত মানে কত কিছু করার আছে, কত কিছু জানার আছে, তারা শিখিয়েছিল। তো সেইটাকেই আমি ধরে রাখতে চাই, ওই জন্যই এত কিছু। তার জন্য তখন ছোট ঘর ছিল, আস্তে আস্তে ঘর দৌড় বাড়াচ্ছি, নিজেদের জায়গা তৈরি করছি। যখন প্রথম ভিডিও করা শুরু করি তখন সেই শান্ত একটা সকাল, একটা পাখির ডাক দিয়ে শুরু হতো, এরকম একটা চা ফুটতো, মানে চায়ের কালার দেখে সকলে আনন্দ পেত। হ্যাঁ, তখন একটা আলাদাই সময় ছিল, এত সুন্দর সুন্দর কমেন্ট আসতো, তখন খুব আনন্দ পেতাম। তখন না সত্যিকারের জেনুইন ভিউয়ার্স ছিল, জেনুইন ভিউয়ার্স ইউটিউবে আমাদের এখনও আছে। ভালো হলে ভালো বলে, খারাপকে খারাপ বলে। যাই হোক, আমি তো সকালবেলা একদম ঘুম থেকে উঠে চিয়া সিড দিয়ে জল খাই, গরম জল। চিয়া সিড খেলে আর কিছু হোক না হোক, রোগা কত দূর হবে জানি না, স্কিন খুব ভালো হবে। আমার স্কিন দেখে তোমরা বুঝতেই পারো। আর তার সাথে সাথে কিন্তু আমার যে মানে ময়শ্চারাইজার টোনার ইউজ করি তার অবদানও অনস্বীকার্য, এবং ফেস ওয়াশেরও। তাছাড়াও চুলও খুব ভালো হয়। হ্যাঁ, আমার একটু ডার্ক সার্কেল আছে, সেটা রাত জেগে কাজ করার জন্য, কিন্তু চুল বলো, স্কিন বলো, এগুলোর জন্য কিন্তু চিয়া সিডের অনেক অবদান আছে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো তো চিয়া সিড খেলে কি রোগা হয়, সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ ওটা আমি শিওর নই। আমাকে তো ডায়েটিশিয়ান দিয়েছিলেন, আর সত্যি বলতে এখন না আমি একদম ডায়েট করি না, একদম না। চূড়ান্ত মিষ্টি আইসক্রিম সব খাই, তারপরেও কিন্তু সেই হারে যে প্রথমবার আমি একটুতেই মোটা হয়ে গেছিলাম, সেই রকম মোটা কিন্তু আমি এখনও হইনি। হতে পারে সেটা চিয়া সিডের জন্য, বা আমি ঘরের কাজকর্ম করি বলে খুব। যাই হোক, এদিকে চা তো আমার খাওয়া হয়ে গেছিলো, আমার আর আশিসের। এই সময়ে আমি চায়ের বাসনগুলো ঝটপট ধুয়ে রাখবো, তাহলে চায়ের কাপগুলো না অনেক দিন ভালো থাকে। আর চায়ের বাসনটাও একেবারে ধুয়ে নিচ্ছি এখানে, তাহলে অন্য কোনো কাজে এইটাকে ব্যবহার করতে পারবো। আর এইভাবে কি বলো তো, বেসিনের যদি ফাঁকা থাকে না, তোমার বেসিনে যদি এক গাদা বাসন না জমে, তোমারই কিন্তু কাজে অনেক হালকা থাকবে। আর যদি বাসন জমতে থাকে তাহলে ধোয়ার সময় খুব কষ্ট হয়। তখনই মনে হয় যে একজন হেল্পার থাকলে কিন্তু ভালো হয়, কিন্তু আমরা যখনের কাজটা যদি তখন করে নিই, খুব একটা অসুবিধা হয় না। আগে জানো, যখন আয়ুষ্মান ছোট ছিল, আমি তখন রাত্রিবেলা ঘর ঝাড় দিয়ে রেখে দিতাম, একদম রাত করে, মানে শোয়ার একটু আগে। সকালবেলা উঠে আর আমি ঘর ঝাড় দিতাম না, জাস্ট নেতার জল ভরে নিয়ে এসে ঝটাপট নেতা বুলিয়ে দিতাম, বাসি ঘর একদম মোছা হয়ে যেত, সকাল সকাল ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যেত। তো এইভাবে বুঝে শুনে আমরা কাজগুলো করে নিতেই পারি একাই,
খুব একটা কিন্তু চাপ হয় না। এরপরে ধরো উপরের ঘর নিচের ঘর দুটো মেনটেন করতে হবে, খুব একটা কিন্তু আমার অসুবিধা হবে না। আমাকে আগের থেকেই অনেকে অনেক কিছু বলছো, হয়তো তোমরা তোমাদের ভাবছো তোমরা যে এরকম হতে পারে তাই আমাকে সাবধান করছো। আমিও যে ভাবি না এমন নয়, কিন্তু আবার এখন একটা জিনিস শিখে গেছি, যখনেরটা তখন দেখা যাবে। কারণ সত্যিই দেখেছি আগের থেকে ভেবে চিন্তা করে না কিচ্ছু হয় না, যখনেরটা তখন সেই মতন কাজ হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছিলো, আর আমি একদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। এই যে এখানেই তোমাদের হয়তো অনেকের মনে হবে ঘর মুছেই বোধহয় আমি ওই একই জামাতে হয়তো একই রান্না করেছি, কিন্তু আমি হাত পা মুখ ভালো করে সাবান দিয়ে বারে বারে ধুয়ে নিই। আর এখানে আসি কাজে যেহেতু বেরোবে, আমাকে কিন্তু তার মধ্যেই রান্নাটা কমপ্লিট করার দরকার ছিল। সবজি ডাল করলাম, তার সাথে ছিল একটা ডিমের অমলেট, আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। ওটাকেই কাঁচা পেঁয়াজ নয়, পেঁয়াজটা ভেজে শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখা করে দিয়েছিলাম। আর এর সাথে ছিল পটল ভাজা। তো এই ছিল মেনুতে। আর এখানে না বেশ কিছুটা ঢ্যাঁড়সের তরকারি ফ্রিজে ছিল, ওটাকেই এখানে আমি গরম করছি। আর আমাদের মুখ চোখ দেখেই বুঝতে পারছো হয়তো যে একটু মনোমালিন্য, মানে কি কথা আমি বলছি না ওর সাথে। কথা যত কম বলবো ততই ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবো, নিজের মন ভালো থাকবে। না, আমি নিজের মনের অশান্তি দূর করবার জন্য আমি কথা কম বলি। যখন মনে করি এর পরিপ্রেক্ষিতে কোনো কথা শুনতে হবে বা শুনলে আমার দুঃখ হবে, তাই জন্য কথা তখন অল্পই বলি। যাই হোক, এদিকে স্নান করে চলে এসেছি। আর আজকে আমি কিন্তু মাথা ভেজালাম না, গতকালই শ্যাম্পু করেছিলাম। আর আমার 11:30টার মধ্যে রান্না হয়ে গেছিলো, কারণ ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি। আমি অনেকটা এখন রিল্যাক্স বোধ করছি। এখন পুজো করব, তার আগে একটু চুল টুলগুলো আঁচড়ে নিলাম, সিঁদুরটাও পরে নেব, নিজেকে পরিপাটি করে বেশ ঘন্টা দেড়েকের জন্য আমি এখন আটকে যাব আর কি, মানে ঠাকুরের কাছে বসে থাকবো ঘন্টা দেড়েকের জন্য। পুজো করব, তার সেবা করব। আমার সব থেকে মনের শান্তি, সব কিছুর শান্তি হচ্ছে ওখানেই। তো তোমরা যদি আমার প্রথম ভাইরাল ভিডিওটা দেখো, সেখানেও দেখবে বৃহস্পতিবার আমি কিন্তু ভিডিও করেছিলাম, আর সেই দিন জানো তো বিরিয়ানি করেছিলাম। তো যাই হোক, এখানে সিঁদুর পরে আমি কিন্তু মানে শীতে করি না, তোমরা খেয়াল করবে, কারণ তুমি শীতে যত করবে না, তোমার কিন্তু ওই জায়গাটা ফাঁকা হতে থাকবে। ওই জন্য আমি সবসময় চুল ওপর দিকে তুলে নিয়ে চুল বাঁধি, এতে মাঝখানটা ফাঁকা হওয়ার চান্সটা কম থাকে। তো হয়ে গেছে, চলো এবারে পুজোতে গিয়ে বসি। গতকাল আমি ঠাকুরের বাসনপত্র ধুয়ে রাখতে পারিনি, ওই জন্য আজকেই আমি ঠাকুরের ঘর থেকে শুরু করে ঠাকুরের বাসন সব ধোবো। চলো এবার আমি কিভাবে পুজো করছি তার একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহমাতকে কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরোদারে দান, পদকের তরে তব নাহি কোথা স্মৃতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, শতত ক্রিয়ারত নরনারী বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়, চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া, দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আদর্শ কলহ মিথ্যা গিরেছে সংসার, উচ্চভাষ্য কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়ন, দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। তো পুজোর পরে ঠাকুরের যে গামছা থাকে, কাপড় থাকে, যেগুলো দিয়ে ঠাকুরকে মোছাই, মহাদেবের যে কাপড় থাকে মহাদেবকে মোছানো, সেই সমস্ত কিছু ধুয়ে এখানে মেলে দিই। তারপরে হয় মানে তুলসী গাছে জল দিয়ে তুলসী গাছকে আরতি করি। যতটুকু আমি পারি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি।
আমি কিন্তু কোনো নিয়ম অনুযায়ী কিছু করি না বা জানিও না সেই অর্থে, তাই কেউ আমাকে যখন কিছু জিজ্ঞেস করে আমি শিওর না হয় কোনো উত্তর দিতে পারি না, বিশেষ করে পুজোর ক্ষেত্রে। আমার কাছে ভক্তিটাই সব কিছু, শুধুমাত্র ভক্তি ঈশ্বরকে দিতে পারি, আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা। আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়োনারা।